হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টারের পার্ট 7 নিয়ে আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয় হলো পরিবেশ ও তার সম্পদ। এই চ্যাপ্টার থেকে খাদ্য সম্পদ ও শক্তি সম্পদ এই দুটো নিয়ে আলোচনা হবে। চলো শুরু করা যাক। প্রথমেই হলো খাদ্য সম্পদ। মানুষের যে সম্পদগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, যেগুলো রক্ষা করা প্রয়োজন, তার মধ্যে আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো খাদ্য সম্পদ। খাদ্য সম্পদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। প্রথম সেটা হলো কৃষিকাজ। কৃষিকাজ থেকে বিভিন্ন জাতীয় শস্য পাচ্ছি, ধান, গম, জোয়ার, বাজরা, বিভিন্ন রকম ডাল, তারপর বিভিন্ন রকম সবজি, এইগুলো পেয়ে থাকি। দেখো, বর্তমানে আমাদের দেশের পপুলেশন এত সংখ্যায় বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যে লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু এই যে কৃষিকাজের জন্য যে জমি সেইটা বাড়ছে না, উল্টে কমে যাচ্ছে। কিভাবে কমে যাচ্ছে? এই যে সমস্ত মানুষ আসছে, তারা বসবাসের জন্য বাড়ি তৈরি করছে, বন কেটে বাড়ি তৈরি করছে, বা ধরো কলকারখানা হচ্ছে, তার ফলে কৃষি জমির ওপর প্রভাব পড়ছে। কৃষি জমি সংখ্যা তো, পরিমাণ তো বাড়ছেই না, উল্টে সেই জমির সংখ্যা পরিমাণ কমে আসছে। তার ফলে কি হচ্ছে, খাদ্য উৎপন্ন হওয়া কমে যাচ্ছে। কিন্তু এত জনসংখ্যার মানুষকে তো খাদ্য সরবরাহ করতে হবে, সেই জন্য বেশ কিছু আধুনিক পদ্ধতির সাহায্য নেওয়া হয়। সেগুলো হলো মিশ্র চাষ। মিশ্র চাষ মানে অনেক ধরনের সবজি ধরো একসাথে চাষ করা হচ্ছে। মিশ্র ফসল, ধান, গম ধান, তার সাথে ধরো জোয়ার, বাজরা, এই টাইপের মিশিয়ে চাষ করা হচ্ছে, এবং তার সাথে হলো শস্য পর্যায়, একটা জমিতে একজন চাষি শুধুই ধান চাষ করছিলেন, সেই জায়গায় ধরো একটা বছরে একটা জমিতে 3 বার ধান চাষ হচ্ছিল, সেই জমিতে 2 বার ধান চাষ করে 1 বার ডাল চাষ করা হচ্ছে। সেটা হলো শস্য পর্যায় করা হচ্ছে, শস্যকে ঘুরিয়ে ঘুরিয়ে পর্যায়ক্রমে তোমার উৎপন্ন করা হচ্ছে। তারপর আসি হর্টিকালচার বা উদ্যানবিদ্যা। হর্টিকালচার বা উদ্যানবিদ্যা, এটা নামটা থেকে মনে হতে পারে যে এটা হয়তো বাগান, বাগান কিভাবে করা হয় সেই জায়গাটায়। তার সাথে কিন্তু এক্ষেত্রে তুমি কিভাবে ফুল ফোটাতে পারো, কিভাবে বিভিন্ন পাতাবাহার যে গাছ সেগুলো সেগুলো করবে কিভাবে, সেগুলোর গ্রোথ কিভাবে হবে, তার সাথে বিভিন্ন ফলের বাগান, ফল উৎপন্ন ভালোভাবে হবে কিভাবে, কি কি সার দিলে হবে, এই পুরো সেকশনটা এই হর্টিকালচারের মধ্যে পড়ে। এর গুরুত্ব কি? এই যে হর্টিকালচারের মধ্যে এইগুলো আসার ফলে এখন বিভিন্ন রকম যে অনুষ্ঠানে ফুল দিয়ে, পাতা দিয়ে সাজানো হচ্ছে, সেই সমস্তগুলোর জন্য এখান থেকে কিন্তু সরবরাহ করা হয়। তার সাথে যে এই যে ফলের বিজনেস, এই যে বিভিন্ন রকম ফল আসছে, সেই ফলের সরবরাহ কিন্তু এই উদ্যানবিদ্যার মাধ্যমেই হচ্ছে। বিভিন্ন ধরনের যা ফল, মৌসুমি ফল বলো বা যে কোনো কিছু যেগুলো পাওয়া যায়, সেই সমস্তগুলো এই উদ্যানবিদ্যার মাধ্যমেই কিন্তু চাষ করা হচ্ছে, যাতে বেশি পরিমাণে উৎপন্ন হয় এবং মানুষকে দেওয়া যায়, এবং এর যে চাহিদা বাজারে সেটা পূর্ণ করা যায়। তারপর আসি পশুপালন। এই পশুপালনের মধ্যে অনেকগুলো ভাগ আছে। পশুপালন কি কি জাতীয় পশু কোন কোন কারণের জন্য পালন করা হচ্ছে। দুগ্ধ উৎপাদনকারী প্রাণী হয় যারা দুধের জন্য, যাদেরকে পালন করা হচ্ছে, গরু, তারপর ধরো ছাগল, মহিষ, এরা। তারপর হলো মাংস, ডিম উৎপাদনকারী প্রাণীদের একটা আলাদা সেকশন, মুরগি, হাঁস, এই সমস্ত পাখিদেরকে মাংস এবং ডিমের জন্যই পালন করা হচ্ছে, এবং পশম ও চামড়ার জন্যও পালন করা হচ্ছে যে সমস্ত প্রাণী, যেমন বিভিন্ন ধরনের ভেড়া, ছাগল, এদের। তাহলে পশুপালনের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। তারপর হলো মৎস্য চাষ। দেখো, আমরা যে খাবার খাই, সেই খাবারের তো একটা প্রোটিনের চাহিদা আছে। সেই যে প্রোটিনের চাহিদা, সেই প্রোটিনের চাহিদার প্রায় 75 অংশ, 3/4 অংশ আসে হলো মাছ থেকে। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে বেশিটাই মানুষ মাছ খেতে পছন্দ করেন মাংস বা ডিমের থেকে, সেজন্য মাছের চাহিদা কিন্তু অনেকটা বেশি। আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বছরে মাছের চাহিদা হলো 1500 টন, সেখানে সরবরাহ হয় হলো 800 টন। সেই জন্যই কিন্তু মাছের দামও ক্রমশ বাড়ছে, কারণ চাহিদা এত বেশি, সরবরাহ কম। যখন এই চাহিদা বেড়ে যায়, সরবরাহ কম থাকে, তখন সেই জিনিসের দাম বেশি হয়ে যায়। এবার বর্তমানেও চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জাতীয় মাছ চাষ করার, বিভিন্ন ধরনের মাছ চাষ করবার। আচ্ছা, এই মাছ চাষকে, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষকে কিন্তু এটাকে ফিশারি বলে, পিসিকালচারও বলে, ঠিক আছে। এবার এই যে মাছ চাষ করা হয়, এটা বিভিন্নভাবে বর্তমানে করা হচ্ছে। একটা পুকুরে বিভিন্ন রকম মাছ একসাথে ছাড়া হচ্ছে। টপ ফিডার, মিডল ফিডার, বটম ফিডার, এইরকম মাছকে কম্বাইন করে রাখা হচ্ছে। একটা পুকুরে ধরো মাছ যখন রাখা হয়, কিছু মাছ হয় টপ ফিডার, যেমন কাতলা মাছ হলো টপ ফিডার,
সেই জাতীয় একটা প্রকারের মাছকে রাখা হচ্ছে। মিডল ফিডার কিছু হয়, রুই টুই মিডল ফিডার, ঠিক আছে। আর মৃগেল টিগেল তারা হলো বটম ফিডার, মানে তলা থেকে খায়, ঠিক আছে। সেই জন্য এই যে 3টে প্রকার মাছ, এই জাতীয় মাছকে মিশিয়ে রাখা হচ্ছে যাতে খাবার, মাছ যখন খাদ্য সংগ্রহ করছে সব জায়গা থেকে নিতে পারে। মানে ওপরের অংশ থেকে কাতলা জাতীয় মাছ খাদ্য নিচ্ছে, মাঝের অংশ থেকে রুই জাতীয় মাছ খাদ্য নিচ্ছে, তলা থেকে মৃগেল জাতীয় মাছ খাদ্য নিচ্ছে। তাহলে সব জায়গা থেকে সমান খাদ্য নেওয়া হচ্ছে, কম্পিটিশানটা অনেকটা কম হচ্ছে, সব জায়গার খাদ্যকে সমানভাবে ব্যবহার হয়ে যাচ্ছে। এইভাবে বর্তমানে চাষ করা হয়, এটাকে নিবিড় মিশ্র চাষ বলা হয়। মানে নিবিড় মিশ্র চাষে বিভিন্ন মানে ফিডার হিসাবে মাছকে রাখা হচ্ছে। এর সাথে বিভিন্ন ধরনের বাইরের যে মাছ সেগুলোকে পালন করা হচ্ছে, যেমন আমেরিকান কার্প, ঘেসো কার্প, এই সমস্ত বিভিন্ন ধরনের কার্প একসাথে, মানে ভারতীয় মাছের সাথে এই জাতীয় মাছকে মিশিয়ে দেওয়া হচ্ছে। তার ফলেও মাছের চাহিদাকে মিট করাবার চেষ্টা করা হচ্ছে, মানে যা চাহিদা সেটাকে মানে সেই অবধি পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু ঘাটতি অনেক আছে, কারণ চাহিদা অনেক বেশি, সরবরাহ কম, আমাদের জলার জমি কম, পুকুর, হ্রদ, খাল, বিল এইসবের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, মানুষ বুঝিয়ে ফেলছে। সেই জন্য এইগুলো মানুষের মধ্যে মানে এই সচেতনতা মানুষের মধ্যে গড়ে তুলতে হবে যে জল যদি না থাকে, জলের জায়গা না থাকে, তাহলে মাছ কোথা থেকে আসবে, মাছ আমরা খাবো কিভাবে, সরবরাহ হবে কিভাবে? তখন তো কি হবে, উল্টে আমাদেরই ক্ষতি, তাই না? যে মাছটা ধরো 200 টাকা দিয়ে কিনছিলাম সেটা আমরা 400 টাকা দিয়ে কিনবো। সেই জন্য এইভাবে চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জিনিসগুলো মাথায় রেখে আমাদের পরিবেশে আমরা যে কাজ করা উচিত করব, সেইটা এই জিনিসগুলো মাথায় রেখে করতে হবে। এখন আসি বিশ্বের খাদ্য সংকট। আমাদের বিভিন্ন দেশে খাদ্যের সংকট দেখা যাচ্ছে, প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে, মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলোকে বলা হয়, যেগুলো উন্নয়নশীল, উন্নতি চলছে, সেই সমস্ত দেশগুলোতে খাদ্যের সংকট যথেষ্ট পরিমাণ দেখা যায়। এই সমস্ত দেশের জনসংখ্যা এত বেশি হওয়ার জন্য এবং সেই জনসংখ্যার তুলনায় খাদ্য যথেষ্ট সরবরাহ না হওয়ার জন্য কি হয়, যে খাদ্যের অভাব থাকে, তার জন্য বাইরে থেকে খাদ্যকে আমদানি করতে হয়। সেই বাইরে থেকে খাদ্য আমদানি হলে সেই দেশের যে খাদ্যের দাম সেটা বেড়ে যায়, তার ফলে মানুষের মধ্যেও খাদ্যের দাম, মানে মানুষের মধ্যে যে খাদ্য বিক্রি করা হচ্ছে, ফসল সমস্ত কিছু, সেইগুলোর দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই সমস্যাগুলো প্রধানত উন্নয়নশীল দেশে দেখা যায়। উন্নয়নশীল দেশ মানে হলো যে দেশগুলোর উন্নতি চলছে। এবার তার মধ্যে আমাদের দেশ বাংলাদেশ, চীন, মায়ানমার, এই সমস্তগুলো কৃষি নির্ভর দেশ। আমাদের দেশে শিল্পের থেকে চাষবাস অনেক বেশি হয়। এবার এই সমস্ত দেশগুলোতে কি করা হচ্ছে, তাহলে সেজন্য প্রচুর পরিমাণ সার ব্যবহার করা হচ্ছে, তার সাথে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হচ্ছে, কীটনাশক ব্যবহার করা হচ্ছে, জৈব এবং অজৈব সার বেশি পরিমাণ ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে অজৈব সার অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হচ্ছে, ছত্রাকনাশক খুব বেশি ব্যবহার হচ্ছে, কীটনাশক প্রচণ্ড বেশি ব্যবহার হচ্ছে। কীটনাশক এত বেশি ব্যবহার হচ্ছে যেটা ধুয়ে গিয়ে, অতিরিক্ত কীটনাশক ধুয়ে গিয়ে বিভিন্ন ভালো পতঙ্গদের নষ্ট করছে, জলে বিভিন্ন প্রাণীদের মেরে দিচ্ছে। উন্নত সেচ ব্যবস্থা, এগুলোর মাধ্যমে ওরা চেষ্টা করছে কি বেশি বেশি খাদ্য তৈরি করবার, কিন্তু তার অনেকগুলো রিভার্স এফেক্ট আছে, মানে ক্ষতিকর প্রভাব আছে। কি কি? অত্যাধিক অজৈব সার কিন্তু সেই জমিকে কি করে দিচ্ছে, নয় আম্লিক করে দিচ্ছে, নয় ক্ষারীয় করে দিচ্ছে, তার ফলে জমির উর্বরতা আরও হ্রাস পাচ্ছে। অত্যধিক পরিমাণ কীটনাশক ব্যবহারের ফলে যে উপকারী যে পতঙ্গ সেগুলোও মারা যাচ্ছে। অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে সেই কীটনাশক জল থেকে যখন ধুয়ে মানে মাঠ থেকে ধুয়ে চলে গিয়ে জলে গিয়ে মিশছে, পাশের পুকুরে, নদীতে, সেই সমস্ত জায়গার যে জলজ প্রাণীদের ক্ষতি করছে। তার সাথে উন্নত সেচ ব্যবস্থা, এই যে উন্নত সেচ ব্যবস্থায় মাটির ভূগর্ভস্থ জল এত বেশি পরিমাণ পাম্পের মাধ্যমে তুলে নেওয়া জমিতে দেওয়া হচ্ছে যে মাটির নিচের যে জলস্তর, মাটি ভীষণভাবে কমে যাচ্ছে। তার সাথে বিভিন্ন যে খনিজ স্তর আছে, ধরো আর্সেনিকের স্তর, এই সমস্ত স্তরগুলো কিন্তু বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দ্রাব্য হয়ে যাচ্ছে, জলে দ্রাব্য হয়ে যাচ্ছে, ফলে জলের সাথে প্রচুর পরিমাণ আর্সেনিক, তারপর ধরো ফ্লুরাইড, এগুলো বেরিয়ে আসছে, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু প্রধানত এই যে কৃষি নির্ভর দেশগুলোতে বেশি পরিমাণ দেখা যাচ্ছে। আচ্ছা, বেশ কিছু এমনও দেশ আছে যে সমস্ত দেশে জনসংখ্যা কম এবং কৃষিজ জমি অনেক বেশি, সেই সমস্ত জায়গাতে কিন্তু মানে ফলন এত বেশি হয় যে দেশের লোককে খাইয়েও তাদের হাতে অনেক ফসল থাকে, সেজন্য তারা তখন সেগুলো অন্যান্য দেশে, যে সমস্ত দেশের চাহিদা আছে সেই সমস্ত দেশে পাঠায়। আমেরিকা, কানাডা, এই সমস্ত জায়গায় জমি এত বেশি,
মানুষ কম, ফসল উৎপন্ন অনেক বেশি হয়, সেই সমস্ত অতিরিক্ত ফসল ওরা বিদেশে রপ্তানি করে এবং তা সেখান থেকে বৈদেশিক মুদ্রা রোজগার করে, ভালো রোজগার করে। এই সমস্ত দেশগুলোতে মানে কৃষকদের অবস্থা ভীষণ ভালো, মানে তারা ভীষণ, আমাদের দেশের কৃষক ভাইদের মতো তাদের অবস্থা নয়, তারা যথেষ্ট মানে কি বলবো অর্থ সম্পন্ন মানুষ, যথেষ্ট অর্থনৈতিক অবস্থা তাদের প্রচণ্ড ভালো। এবং যেহেতু ফসল উৎপন্ন খুব ভালো হয়, দেশের মানুষের মধ্যে চাহিদা আছে, চাহিদার থেকে সাপ্লাই বেশি, সেই জন্য কিন্তু তাদের বাইরেও তারা বিভিন্ন এই যে খাদ্যগুলো পাঠায়। তার সাথে এই বিশ্বের বাণিজ্য ব্যবস্থা, এটার এই যে সংস্থার জন্য কিন্তু বেশ কিছু দেশে খাদ্য সংকট দেখা যায়। যেমন আমাদের দক্ষিণ গোলার্ধে প্রচুর পরিমাণ ফসল উৎপন্ন হয়, কিন্তু রপ্তানির কারণে যেগুলো পুরো উত্তর গোলার্ধে চলে আসে, ফলে দক্ষিণ গোলার্ধের বেশ কিছু দেশে মানে দেখা যায় খাদ্যের সংকট। এইভাবে বিভিন্ন জাতীয় যে খাদ্য সংকট তৈরি হচ্ছে, সেটাকে বর্তমানে দেশের লোকের মধ্যে এবং কৃষকদের মধ্যে এই সচেতনতা দেওয়া হচ্ছে, যাতে তোমরা পরিবেশেরও উপকার করো, তার সাথে যতটা বেশি পরিমাণ খাদ্য তৈরি করা যায় এই দিকে আমাদেরও নজর দিতে হবে। কারণ অত্যধিক রাসায়নিক সার, অত্যধিক কীটনাশক, এইগুলোর ব্যবহার যতটা কম করে যতটা বেশি ফসল পাওয়া যায় সেইগুলোর কথা ভাবতে হবে। এখন আসি শক্তি সম্পদ। এই শক্তি সম্পদ অনেকগুলো প্রকারের হয়, প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো অনবীকরণযোগ্য, যেটার কোনো নবীকরণ হবে না, আর একটা হলো পুনর্নবীকরণযোগ্য, যেগুলো নবীকরণ করা সম্ভব। অনবীকরণের মধ্যে আসে হলো কয়লা, খনিজ তেল, এগুলো মানে নতুন করে তৈরি করা সম্ভব নয়, ঠিক আছে। আর জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ুশক্তি, এগুলো হলো নবীকরণযোগ্যের মধ্যে পড়ে। এবার প্রথমে আসি কয়লা। এই যে কয়লাতে কি হয়, রাসায়নিক যে শক্তি, সেই রাসায়নিক শক্তিটাকে পোড়ানো হয়, কয়লাকে পোড়ানো হয়, সেক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই তাপ শক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করছি। যেমন ধরো ইঞ্জিন চালাচ্ছি, বয়লারে জল ফোটাচ্ছি, তার সাথে ধরো ট্রেন চালাচ্ছি, এই সমস্ত কাজগুলো করা হচ্ছে। কিন্তু এর ব্যবহার বর্তমানে বুঝে করতে হবে, কারণ কয়লা কিন্তু নতুন করে উৎপন্ন করা সম্ভব নয়। যেটা আছে সেটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সাস্টেনেবল হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে ব্যবহার করে সেখান থেকে তার উপকার পেতে পারে। তারপর হলো খনিজ তেল। এই যে খনিজ তেল, এখান থেকে পেট্রোল, ডিজেল, বিভিন্ন রকম পেট্রোল ডিরাইভ যে সমস্ত মানে জিনিস, সেগুলো পাওয়া যাচ্ছে। কিসে কিসে ব্যবহার হচ্ছে, ধরো প্লাস্টিক তৈরিতে, বিভিন্ন প্রসাধনী তৈরিতে, মেকআপের বহু জিনিসে কিন্তু প্রচুর পেট্রোলিয়ামজাত পদার্থ থাকে। তার সাথে রাসায়নিক সার তৈরিতে প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়। যে কোনো বড় বড় যে সমস্ত চালাতে, মানে যানবাহন চালাতে, মোটর, ট্রাক, জাহাজ, এরোপ্লেন, এই সমস্তগুলো চালাতে খনিজ তেল লাগছে। এবার খনিজ তেলেরও ব্যবহার আমাদের সাবধানে করতে হবে, বুঝে করতে হবে, কারণ এটাও অনবীকরণযোগ্য। নতুন করে খনিজ তেল আমরা তৈরি করতে পারবো না। সেই জন্য যে কাজগুলো শুধুমাত্র খনিজ তেলের মাধ্যমেই হয়, সেগুলোই এটার মাধ্যমে করতে হবে। বাকি যতটা কম সম্ভব এটার ব্যবহার করতে হবে, যার জন্য এটাও সাস্টেনেবল হয়, পরবর্তী প্রজন্ম এটাকে ব্যবহার করতে পারে, এখান থেকে সুবিধা নিতে পারে। তারপর আসি জলবিদ্যুৎ। এই যে জলবিদ্যুৎ, এটার কতগুলো পজিটিভ দিক আছে, যে সেটা হলো পরিবেশ দূষণ হয়ই না, পুনর্নবীকরণযোগ্য। মানে যে জায়গায় এই যে জলের মধ্যে জলের স্রোত আছে, সেই সমস্ত জায়গায় জলের মধ্যে টারবাইন ঘুরিয়ে, সেই টারবাইন ঘোরানোর মাধ্যমে যান্ত্রিক শক্তি থেকে জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে। এর খরচও বেশ কম, এটা ব্যবহার করাও বেশ সোজা। পাহাড়ি এলাকায় বা যে সমস্ত জায়গায় জলের স্রোত আছে, তার মধ্যে টারবাইন ঘুরিয়ে এটা খুব সহজেই তৈরি করা যায়। তারপর আসি পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি নামটা থেকেই বুঝতে পারছো, পরমাণু থেকে যে শক্তি পাওয়া যায়। পরমাণু থেকে কিভাবে শক্তি পেতে পারি? পরমাণু থেকে আসলে ইলেকট্রনকে বার করে দেওয়া হয়, তার ফলে সেখান থেকে শক্তি উৎপন্ন হয়। 1 পাউন্ড ইউরেনিয়াম থেকে যতটা শক্তি পাওয়া যায়, সেই শক্তি 600 টন কয়লা পুড়িয়ে পাই। তাহলে বুঝতে পেরেছো যে এই শক্তির পরিমাণ অনেক বেশি। এবার যেহেতু এই শক্তির পরিমাণ অনেক বেশি, কিসে কিসে ব্যবহার করা হয়, যেমন ধরো রকেট লঞ্চ করতে, সাবমেরিন চালাতে, যুদ্ধ জাহাজ তৈরি করতে, তেল তুলতে, ধাতু নিষ্কাশনে, এই সমস্ত যেগুলোতে খুব বেশি পরিমাণ শক্তি লাগছে, সেইগুলো পারমাণবিক শক্তির মাধ্যমে করা হয়। এবার পারমাণবিক শক্তি ছাড়া তুমি যদি ভাবো যে এই তেল তুলতে বা ধাতু নিষ্কাশনে যখন কয়লা ব্যবহার করা হয়, যা কয়লা আছে সবই শেষ হয়ে যাবে। সেই জন্য এই বেশি শক্তি লাগে যে সমস্ত কাজগুলোতে, সেগুলো পারমাণবিক শক্তির মাধ্যমে করা হচ্ছে। তারপর হলো সৌরশক্তি।
সূর্যের থেকে যে শক্তি পাচ্ছি, মানে সৌরশক্তিকে বিভিন্নভাবে কাজে লাগানো হয়, যেমন সোলার হিটার, সোলার কুকার, সোলার ড্রায়ার, এই শস্যকে ড্রাই করে শস্যকে সঞ্চয় করা হয়। কীভাবে কাজ করে? সূর্যের যে কিরণ সেইটাকে সৌর কোষের মধ্যে এনে ফেলা হয়, একটা ব্যাটারির মতো জিনিস। সেটার ভিতরে থাকে সিলিকন, ক্যাডমিয়াম সালফাইড। আর এই যে সিলিকন, ক্যাডমিয়াম সালফাইড এগুলো হলো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীগুলো কেলাস আকারে থাকে। এইগুলোতে এসে যখন সূর্যের কিরণ হিট করে তখন এই যে পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। একটা পরমাণু থেকে যেই ইলেকট্রন বেরিয়ে আসছে ওই জায়গায় ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হচ্ছে, তার জন্য পাশের পরমাণু থেকে একটা ইলেকট্রন ছুটে আসছে। এই যে ইলেকট্রন ছুটে আসার জন্য বিদ্যুৎ তৈরি হচ্ছে। এইভাবেই সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে। গড়ে মোটামুটি 4.7 কিলোওয়াট বিদ্যুৎ তৈরি করা যায়। সৌরশক্তিও একটা পুনর্নবীকরণযোগ্য শক্তি। এই শক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা অন্যান্য শক্তিগুলোকে বাঁচাতে পারি। মানে ধরো যেমন রাস্তার বিভিন্ন যে লাইট জ্বালাতে সৌরশক্তি ব্যবহার করা যেতেই পারে। এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের অন্যান্য শক্তি, মানে ধরো এই যে ইলেকট্রিক কয়লা পুড়িয়ে যে ইলেকট্রিক তৈরি হচ্ছে সেগুলো সঞ্চয় হতে পারে, মানে কয়লা সেভ করা যেতে পারে। তাছাড়াও বিভিন্ন জায়গায় ধরো ওই যে শস্য শুকানো হচ্ছে, সেক্ষেত্রে সোলার ড্রায়ার ইউজ করা যায়। যে সমস্ত জায়গায় খুব বেশি রোদ সেই সমস্ত জায়গায় সোলার কুকার ব্যবহার করা হয়। সোলার হিটারের মাধ্যমে শীতকালে আমরা জল পেতে পারি। এবার এই যে সৌরশক্তির এগুলো সুবিধা, সৌরশক্তির বেশ কিছু অসুবিধা আছে। প্রথম যে অসুবিধা সেটা হলো সূর্য না উঠলে, সূর্যের কিরণ না দেখা গেলে কোনোটাই কাজ করবে না। সেজন্য এটাকে অপশনাল হিসাবে ব্যবহার করা যেতে পারে, একটা অপশান হিসাবে পাশে, যে অন্য কিছুর পরিবর্তে এটা, কিন্তু এটা দিয়েই শুধুমাত্র হবে না। ধরো যেই দিন জল উঠলো না সেই দিন সোলার ড্রায়ার কিন্তু চলবে না, তাহলে সেই দিন শস্য শুকানো কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তার মানে এটাকে একটাই ধরো মানে কোনো একটা জায়গায় একটাই ব্যবস্থা, সেটা হলো মানে সোলার লাইট। সেটা কিন্তু সব দিন জ্বলবে এরম নয়, যেদিন মেঘলা থাকবে সেদিন কিন্তু জ্বলবে না। এই একটা অসুবিধা আছে। আর দ্বিতীয় অসুবিধা হলো এই যে গোটা সেট আপটা লাগাতে প্রচুর পরিমাণ খরচ হয়, যেটা অন্যান্যগুলোর থেকে মানে এককালীন যে টাকা দেওয়া সেটা অনেক বেশি যন্ত্রপাতিগুলো কেনার জন্য। তারপর হলো বায়ুশক্তি। এটা আমাদের দেশে বায়ুশক্তি থেকে যতটা শক্তি উৎপন্ন করা হয় সেক্ষেত্রে ভারত চতুর্থ স্থানে আছে, মানে যথেষ্ট পরিমাণ বায়ুশক্তি থেকে শক্তি তৈরি করা হচ্ছে। এরপর বায়ুর যে গতিবেগ, এই বায়ুশক্তিতে বায়ুর গতিবেগকে কাজে লাগানো হচ্ছে, সেখান থেকে শক্তি তৈরি করা হচ্ছে। সমুদ্র তীরে, মরুভূমিতে, এই সমস্ত জায়গায় যেখানে বাতাসের বেগ যথেষ্ট বেশি, মোটামুটি মানে বাতাসের বেগ বেশি, যার ফলে তোমার ওই টারবাইনটা ঘুরবে, চাকাটা ঘুরবে, সেইটা এক্ষেত্রে দেখা যায়। যে সমস্ত জায়গায় বায়ুর ঘনত্ব 3 কিলোওয়াট পার মিটার স্কোয়ার পার ডে হচ্ছে, সেই সমস্ত জায়গায় এই যে বায়ুর সেই সমস্ত জায়গায় তুমি বায়ুশক্তিকে তৈরি করতে পারবে। মোটামুটি ভারতে 20,000 মেগাওয়াট শক্তি তৈরি করা সম্ভব হচ্ছে। কোথায় কোথায় দেখা যায়? গুজরাট, তামিলনাড়ু, উড়িষ্যা, এই সমস্ত জায়গায় ভারতে বায়ুশক্তি উৎপাদনের ক্ষেত্রে গুজরাট একদম প্রথমে আছে। যেহেতু সমুদ্রের তীরে অঞ্চল, সেই জন্য এই জায়গাতে কিন্তু মানে এই যে সমুদ্রের থেকে যে হাওয়া আসছে সেটাকে কাজে লাগানো হচ্ছে। আচ্ছা, এখান থেকে ভারতে গোটা বছরে 31 গিগাওয়াট শক্তি বায়ুশক্তি থেকে তৈরি করা যাচ্ছে। এবার আমাদেরকে এই যে শক্তি সম্পদ কেন পড়া হচ্ছে? যাতে আমরা যে জায়গাটায় শুধু কয়লাটা ব্যবহার না করলেই নয়, সেই জায়গাটাই করি, বাকি ব্যবহার যতটা কম করা যায়। খনিজ তেল যতটা আমরা ব্যবহার কম করতে পারি, কারণ যতটা যেখানে মানে ওটাই লাগবে সেক্ষেত্রে। তাছাড়া এগুলো নষ্ট করা যাবে না, কারণ আমরাই যদি সব শেষ করে দিই আমাদের পরের প্রজন্ম এগুলো পাবেই না। তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করতে হবে এই পুনর্নবীকরণযোগ্যগুলোরও কত সমস্যা আছে কতগুলো, যেমন যদি জলের প্রবাহ স্রোত কমে যায় তৈরি হবে না, সূর্য না উঠলে সৌরশক্তি তৈরি হবে না, বায়ুর বেগ যদি কমে যায় সেক্ষেত্রেও হবে না। সেই জন্য আমাদেরকে এই দুটোকে এমনভাবে ব্যবহার করতে হবে এবং এগুলোকেও সাথে নিয়ে চলতে হবে, যাতে এই দুটো যেগুলো অনবীকরণযোগ্য, যেগুলো থেকে যায় এবং পরবর্তী প্রজন্ম এগুলোকে ব্যবহার করতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।